রূপালী তার স্বামী রতন এবং দুই সন্তান কৌশিক ও কবিতাকে নিয়ে মোহনপুর গ্রামে বাস করে। রূপালীদের বাড়িটা থেকে বেশ কিছুটা দূরেই ছিল একটা বড় জঙ্গল, আর সেখান থেকেই কাঠ কেটে নিয়ে রতন বাজারে বিক্রি করত। আর সেই কাঠ বিক্রি করে যা টাকা উপার্জন হয় তাই দিয়েই রতন সংসার চালায়। কিন্তু দিনের পর দিন মানুষের বাড়ি বাড়ি গ্যাস ওভেন হয়ে যাওয়ায় রতনের কাঠ তেমন বিক্রি হয় না। এর ফলে রতনের উপার্জন আরো কমে যায়। এখন শুধু পেট চালানোর মতো কিছু টাকাই তার রোজগার হয়। একদিন রূপালী রতনকে বলছি রতন, এই কাঠ বিক্রি করে আর কতদিন চলবে? তুমি তো দেখতে পাচ্ছ আমাদের কাঠের ব্যবসা তেমন আর নেই। সবার বাড়িতে এখন গ্যাস ওভেন হয়ে গেছে, কেউ আর কাঠের উনুনে রান্না করে না। তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। সেই জঙ্গল থেকে অত কষ্ট করে কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করতে চলে যাও। আচ্ছা রূপালী, তাহলে আমি কি করব বলো? পেট চালানোর মতো যে কটা টাকা রোজগার হচ্ছে সেটা আমাদের জন্য তো অনেক। এবার এখন আমি কি কাজ খুঁজবো? এখন তো আমাদের কেউ কোনো কাজই দেবে না। তুমি তো বুঝতেই পারছো আমাদের গ্রামে সেরকম ভালো কোনো কাজও নেই। গ্রামের সব মানুষেরা শহরে গিয়ে কাজ করছে, আর যাদের টাকা আছে তারা তো বিদেশে চলে যাচ্ছে। গ্রামে তো আমরা কয়েকজন দিনমজুরি শুধুমাত্র থাকি। ও আচ্ছা, তাহলে তুমি কাঠের ব্যবসা ছাড়তে পারবে না, তাই তো? ঠিক আছে, যখন তোমার কষ্ট হবে তখন তুমি নিজেই বলবে, আমি তোমাকে আর কিছু বলবো না। আমি জানি তো আমি কিছু বললেই তো তোমার রাগ হয়। বাবা মায়ের এমন কথোপকথন তাদের ছেলে মেয়ে কৌশিক এবং কবিতা দুজনেই শোনে। কবিতার বয়স ছিল 16 বছর আর কৌশিকের বয়স ছিল 10 বছর। তারা দুই ভাই বোন একে অপরের থেকে অনেকটাই ছোট। কবিতা বড় হওয়ায় তার মাথায় অনেক বুদ্ধি, তাই সে তার বাবাকে সবসময় কিছু না কিছু বুদ্ধি দিয়েই থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, কি ব্যাপার, আমার বাড়িটা আজকে ফাঁকা ফাঁকা লাগছে। কবিতা আর কৌশিক কোথায় গেল? এই কৌশিক, কবিতা, কিরে তোরা দুই ভাই বোনে কোথায় আছিস? ব্যাস, আমি একটু রান্নাঘরের দিকে গেলেই এরা যে কোথায় চলে যায় কে জানি। দেখি একবার আম গাছের দিকে গেছে কিনা। এই বলে রূপালী বাড়ি থেকে বেরিয়ে বাড়ির উঠানের আম গাছের দিকে তাকিয়ে দেখে তার দুই ছেলে মেয়ে মিলে বসে বসে কাঁচা আম খাচ্ছে। আমি জানতাম তোরা দুজনে এখানেই আছিস। আচ্ছা, তোদের আমি কতবার বারণ করেছি বলতো, আমাকে না বলে তোরা কোথাও যাবি না? কিন্তু তোরা তোমার কোনো কথা শুনিস না। চল বাড়িতে চল, দেখছিস না বাইরে কত রোদ, আর এই রোদের মধ্যে তোরা এখানে বসে বসে কাঁচা আম খাচ্ছিস। মা, আমাদেরই তো আম গাছ, আর তাছাড়া যদি আমরা একটু আম পেড়ে খাই তাহলে কি এমন ক্ষতি হয়ে যাবে? এটা কি অন্য লোকের কাজ যে তারা এসে আমাদেরকে কথা শোনাবে? তুমি এমন ভাবে বলছো যেন এটা আমাদের নয়, অন্যজনের গাছ। একটা আম খেয়েছি বলে তুমি এমন ভাবে বলবে? হ্যাঁ মা, দিদি তো সব ঠিকই বলেছে। তাছাড়া তুমি তো জানো আমরা দুই ভাই বোনে কত বেশি আম খাই। আম খেতে আমাদের খুব ভালো লাগে, সেটা কাঁচা হোক কিংবা পাকা। কিন্তু তোমার জন্য আমরা শান্তি করে আমটাও ভালো করে খেতে পারি না। আমরা যখনই আম খেতে বসবো তখনই তুমি সঙ্গে সঙ্গে আমাদেরকে ডাকতে চলে আসো। এই, তোদের মুখে অনেক কথা হয়েছে দেখছি। চল বাড়িতে চল, দু একটা আম পেড়ে নে, বাড়ি গিয়ে দুজনে আম মাখা করে খাবি, ঠিক আছে? চল। এই বলে রূপালী কয়েকটা আম পেড়ে দেয় আর তার দুই ছেলে মেয়েকে বাড়িতে নিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে কবিতা এবং কৌশিক দুজনে মিলে আমটাকে কুচিয়ে মশলা দিয়ে মাখিয়ে খেতে থাকে। উফ, এটা কি সুস্বাদু! সত্যি এরকম আম মাখা যদি আমরা প্রত্যেকদিন খেতে পারতাম তাহলে কত ভালো হতো, তাই না? আমাদের আম গাছ থাকা সত্ত্বেও মা তো আমাদেরকে কখনোই এরকম মশলা মাখিয়ে আম মাখা খেতে দেয় না। মা, বলছি আমরা কি আম গাছ থেকে আরেকটা আম পেড়ে নিয়ে আসবো? এই আম মাখা খেতে আমাদের খুব ভালো লাগছে। যে কটা আম পেড়ে নিয়ে এসে দিয়েছি সেগুলোই খা, আরো তো আম মাখা খেতে হবে না। তোরা তো আমাকে খুব জ্বালাচ্ছিস। এই বলে রূপালী আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে কবিতার মন খারাপ হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন রূপালীদের বাড়ির পাশে যে জঙ্গলটা ছিল সেই জঙ্গলে হঠাৎ করে আগুন লেগে যায়। রতন, এবার কি হবে? আস্তে আস্তে চারিদিকে যে আগুনটা ছড়িয়ে পড়ছে, কি হবে এবার? আমরা কোথায় যাব? চারিদিকে আগুন ছড়িয়ে পড়ার ফলে কিছু মানুষের ঘরবাড়িও পুড়ে ছাই হয়ে যায়। মানুষজন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। সকলে মিলে আগুনে জল ঢেলে নিজেদের বাড়িঘর রক্ষা করার চেষ্টা করে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা গ্রামের লোকেরা দেখতে পায় তাদের বাড়ির প্রায় অর্ধেক অংশই পুড়ে গেছে। অন্যদিকে রতন, রূপালী, কবিতা, কৌশিক তারা চারজনে মিলে বাড়ির বাইরে থেকে দাঁড়িয়ে দেখে তাদের বাড়ির বাইরেটা পুড়ে গেছে, কিন্তু ভেতরে শুধু ইটগুলো আছে। তাই তারা সেখানেই আবার একটু ছাউনি করে থাকতে শুরু করে। রতন, এবার কি হবে? আমরা কি খাবো? আমাদের বাড়িতে তো আর কোনো জিনিস বেঁচে নেই।
সব তো পুড়ে গেছে। আর টাকা পয়সা, যে টাকা পয়সাগুলো আমি টিফিনের মধ্যে রেখেছিলাম ওগুলো তো পাওয়াই যাচ্ছে না। সে তো আমি খুব ভালো করেই জানি, এখন আরো সবকিছু পাওয়া যাবে না, আমাদের আবারও নতুন করে সব শুরু করতে হবে। কিন্তু জঙ্গল তো পুড়ে ছাই হয়ে গেল, তাহলে আমরা নতুন করে আবার কি করে শুরু করব? এখন আমি কোথায় থেকে কাঠ কেটে আনবো, আর কি বা বিক্রি করব? মা, খুব জোরে খিদে পেয়েছে। কাল রাত্রেবেলা শুধুমাত্র ভাত খেয়েছিলাম, তাও আবার কালকে অনেক কম ভাত খেয়েছিলাম। আজকে তো সকাল থেকেই কিছু খাইনি, কিছু খেতে দাও না, খুব জোরে খিদে পেয়েছে মা। ভাই, তোর খিদে পেয়েছে? চল, বাড়িতে তো কিছুই নেই, আমরা বরং আম পেড়ে আম মাখা করে খাবো। এই বলে কবিতা এবং কৌশিক দুজনে মিলে তাদের উঠানের আম গাছটা থেকে আম পেড়ে নিয়ে আসে। একমাত্র সেই আম গাছটাই ছিল এখন তাদের ভরসা, কারণ তাদের বাড়ির দিকে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন তারা বাড়ির সকলে মিলে একসঙ্গে অতি দ্রুত গতিতে জল ঢালাঢালি করতে থাকে। এর ফলে সেই আগুন তাদের আম গাছ পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে না, আর তাই তাদের আম গাছটা বেঁচে যায়। কবিতা সেই আম গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে এসে সেগুলোকে ভালো করে ধুয়ে কেটে মশলা দিয়ে আম মাখা করে এবং তারা চারজনে মিলে আম মাখা খাওয়া শুরু করে। বাবা, মা, এই আম মাখাটা খুব সুন্দর হয়েছে বলো? আচ্ছা বাবা, আমাদের কাছে তো এখন টাকা পয়সা বলতে কিচ্ছু নেই, আমরা যদি এই আম গাছ থেকে আম পেড়ে আম মাখা করে বিক্রি করি তাহলে তো খুব ভালো হবে, তাই না? এখন মানুষ কাঁচা আম খেতে কিন্তু খুবই পছন্দ করে। কিন্তু রূপালী, আমাদের বাড়িতে তো বেশি মশলাপাতি নেই, অল্প একটু মশলাপাতি পড়ে আছে, আর এখন যদি আমরা আম মাখা বিক্রি করতে যাই তাহলে তো আরো বেশি মশলাপাতি লাগবে, সেই টাকা আমরা কোথায় পাবো? এই দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। এই বলে রূপালী তার শাড়ির আঁচল থেকে একটা 100 টাকার নোট বের করে। উফ, ভাগ্যিস এই নোটটা আমি আঁচলে বেঁধে রেখেছিলাম, এটাও যদি প্লাস্টিকের টিফিনের কৌটোর মধ্যে রেখে দিতাম তাহলে এটাও শেষ হয়ে যেত। আমি সবজি কিনবো বলে রেখে দিয়েছিলাম। এই নে কবিতা, এটা নে, তুই বরং পাশের গ্রাম থেকে মশলাপাতি কিনে নিয়ে আয়। মায়ের কথা মতো কবিতা পাশের গ্রাম থেকে মশলাপাতি কিনে নিয়ে আসে। দেখতে দেখতে সেই দিনটা এভাবেই কাটে। পরের দিন কবিতা অনেক বেশি করে আম পেড়ে সেগুলো ধুয়ে কেটে আম মাখা বানায়, আর সেই আম মাখা তারা পরিবারের সকলে খেয়ে দেখে কেমন টেস্ট হয়েছে। বাহ কবিতা, তুই একটা খুব ভালো বুদ্ধি দিয়েছিস। এই আম খেতে সত্যি খুব সুস্বাদু লাগছে। এসব আম মাখা তো আমি খাই না, কিন্তু আমার এখন অনেক ভালো লাগছে খেতে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আজকে যদি আমাদের এই সব আম মাখা বিক্রি হয়ে যায় তাহলে আমরা আরো আম গাছ থেকে পেড়ে রাখবো। এমনই ভাবনা চিন্তা করে রতন একটা ঠেলাগাড়ি নিয়ে তার মেয়ে কবিতার সঙ্গে আম মাখা বিক্রি করতে বেরিয়ে যায়। এদিকে আসুন, কাঁচা আম মাখা খেয়ে যান, মাত্র 10 টাকা করে। এদিকে আসুন বৌদিমণি, দিদিরা, আপনারা কাঁচা আম মাখা খেয়ে যান, মাত্র 10 টাকা করে। এভাবে কবিতার আওয়াজ শুনে বাজারের কয়েকজন মেয়ে এবং ছেলে রতনের কাছ থেকে আম মাখা চায়। তারা সেই আম মাখা খেয়ে কবিতা এবং তার বাবার অনেক প্রশংসা করে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুক্ষণের মধ্যেই তাদের সমস্ত আম মাখা বিক্রি হয়ে যায়। তাই কবিতা এবং তার বাবা তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। তাদেরকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে দেখে রূপালী বলে, কি ব্যাপার বলো তো, কি হয়েছে? তোমরা এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে যে? মা, কি হয়েছে জানো? আমাদের সব আম মাখা বিক্রি হয়ে গেছে, তাই জন্য আমরা এত তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। কবিতার মুখে এই কথা শুনে তার মা খুবই খুশি হয়। এভাবে কবিতা এবং তার বাবা প্রত্যেক দিন আম মাখা বিক্রি করতে থাকে। কিছুদিন পর কবিতা আরো একটা ঠেলাগাড়ি জোগাড় করে সেই ঠেলাগাড়ি নিয়ে নিজেই পাশের গ্রামে কাঁচা আম মাখা বিক্রি করতে চলে যায়। আর তাদের নিজেদের গ্রামে রতন একাই আম মাখা বিক্রি করে। যতই দিন যেতে থাকে ততই তাদের খরিদ্দার বাড়তে থাকে। আর এখন আম মাখার সঙ্গে সঙ্গে কবিতা আমসত্ত্বও বিক্রি করতে শুরু করে। সকলেই তার হাতের আম মাখা এবং আমসত্ত্ব খেতে খুবই পছন্দ করে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন দুপুরবেলা কবিতাদের বাড়ির দরজায় হঠাৎ করে ঠকঠক করে আওয়াজ শুনতে পাওয়া যায়। বাবা, তোমাকে যেতে হবে না, আমি দেখছি কে এসেছে। এখন এত দুপুরবেলা আবার কে এলো? এই বলে কবিতা দরজা খুলে দেখে সেখানে একটা অচেনা ছেলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কি হয়েছে বলুন, কাকে চাই? আসলে আমি ঠিক জায়গাতে এসেছি নাকি ভুল জায়গায় সেটাই বুঝতে পারছি না। আসলে আমি ওই আম মাখাওয়ালির সঙ্গে কথা বলতে চাই, আমার খুব দরকারি একটা কথা ছিল আর কি। হ্যাঁ, আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন। আমি হলাম সেই কাঁচা আম মাখাওয়ালি। কি হয়েছে বলুন, আমার সঙ্গে আপনার আবার কি দরকার? অ্যাকচুয়ালি আমার একটা বড় দোকান আছে যেখানে আমি আপনার হাতে তৈরি কাঁচা আম মাখা আর আমসত্ত্ব বিক্রি করতে চাই। আমার 200 পিস আমসত্ত্বের প্রয়োজন। আর কাঁচা আম মাখাটা কবে পাবো বলুন? 200 পিস আমসত্ত্ব তৈরি করতে গেলে
এখন তো 10 দিন মতো সময় লেগে যাবে, তাই আপনি যদি 10 দিন পরে আসেন তাহলে আপনি আপনার আমসত্ত্ব পেয়ে যাবেন, আর ওই দিনেই আমি আপনাকে কাঁচা আম মাখা করে দেব। এভাবেই কমল কবিতাকে অর্ডার দিয়ে সেখান থেকে চলে যায়। অর্ডার পেয়ে কবিতা খুবই খুশি হয়। সেই কথা শুনে তার বাবা মাও ভীষণ খুশি হয়। এভাবেই দেখতে দেখতে 10 দিন হয়ে যায়। 10 দিন পর কমল এসে কবিতার কাছ থেকে আমসত্ত্ব এবং কাঁচা আম মাখা নিয়ে চলে যায়। কমল তার দোকানে সেই আমসত্ত্ব এবং কাঁচা আম মাখা রেখে দেয়। আর চমৎকারভাবে সেদিনই কমলের দোকান থেকে সমস্ত আমসত্ত্ব এবং আম মাখা বিক্রি হয়ে যায়। তাই পরের দিন কমল আবার কবিতাকে আম মাখা এবং আমসত্ত্বের অর্ডার দিয়ে দেয়। এভাবেই কবিতা এবং কমল দুজনেই ভালো টাকা রোজগার করতে থাকে। এমনই একদিন কমল কবিতাদের বাড়িতে এসে বলে, কবিতা, আমি আজকেও চলে এলাম। আজকে কত পিস আমসত্ত্বের অর্ডার দিতে এসেছেন? না না, আজকে আমি তোমার কাছে কোনো অর্ডার দিতে আসিনি। আসলে আজকে আমি আমার মনের কথাটা তোমাকে বলতে এসেছি। কবিতা, তোমার জন্য আমার কারবারে অনেক উন্নতি হয়েছে, তাই আমি ভেবেছি যে আমি তোমাকে আমার বউ করে বাড়িতে নিয়ে যাব। কমলের মুখে এই কথা শুনে কবিতা লজ্জায় মাথা নিচু করে নেয়। কমল কবিতার বাবা মায়ের সঙ্গেও কথা বলে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই কবিতা এবং কমলের বিয়ে হয়। কবিতার বিয়ের পর একদিকে রতন কাঁচা আম বিক্রি করে, আর অন্যদিকে কবিতা তার শ্বশুরবাড়িতে গিয়ে নিজেদের দোকানে কাঁচা আম এবং আমসত্ত্ব বিক্রি করতে থাকে। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে।